নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিরোধী শূন্য ভোটে ডোমকলের রায়পুর সমবায় দখল করেছে রাজ্যের শাসক দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছে 8টি আসন। তবে তৃণমূলের এই জয় মানতে নারাজ বিরোধী শিবির। অবৈধ বোর্ড গঠনের অভিযোগ কংগ্রেসের, এমনকি বোর্ড বাতিলের দাবিতে বিডিওর দ্বারস্থ হয় কংগ্রেস নেতৃত্ব। দেখব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডোমকলের রায়পুর সমবায় সমিতির ভোটে জয়লাভ করে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি বিরোধী শিবির। কার্যত বিরোধী শূন্য লড়াইয়ে একচেটিয়া দখল নেয় রায়পুর সমবায়ের। বুধবার বোর্ড গঠন প্রক্রিয়াও সম্পন্ন হয়। তবে এরপরেই চোখ রাঙানি বিরোধীদের। এই বোর্ডকে অবৈধ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেসের অভিযোগ, বিরোধীরা গোপনে এই বোর্ড গঠন করেছে। ডোমকল বিডিওর অফিসে লিখিত অভিযোগও জানায় তারা। এরপরেই চরমে পৌঁছায় শাসক বিরোধী তরজা। নির্লজ্জ বেহায়াপনা আমরা ভারতবর্ষের কোথাও দেখিনি। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যে যে সরকারটা চলছে, এই সরকারটার কাজ এইরকম। এই যে সিলেকশন হলো, এটা অবৈধ, অগণতান্ত্রিক, তার প্রতিবাদ জানাতে এবং নির্বাচনটাকে বাতিল করানোর জন্য বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ করুন, আমি বিষয়টা খতিয়ে দেখছি। সেই নির্বাচনটা অবৈধ হয় তাহলে সেটা বাতিল করব। ডোমকলে বিরোধীরা আজকে সিপিএম কংগ্রেস মাটি হারিয়েছে, তাদের ডোমকল পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে, পঞ্চায়েত হাতছাড়া হয়েছে, আজকে লোকসভা হাতছাড়া হয়েছে, বিধানসভা হাতছাড়া হয়েছে। তারা সামনে বিধানসভা নির্বাচন আসে, দেখবেন তারা এখন অনেক অভিযোগ করবে। 2016 সালে গঠিত রায়পুর সমবায় সমিতির মেয়াদ 4 মাস আগে শেষ হয়নি নতুন করে বোর্ড গঠন। নানা কারণে পিছিয়ে যায় সমবায়ের নির্বাচন। এরপর মাসখানেক আগে শুরু হয় ভোট প্রক্রিয়া। তবে বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় জয় পেয়েছে বলে দাবি করে তৃণমূল। অপরদিকে সদ্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে সরব কংগ্রেস, পাল্টা শাসানি তৃণমূলের। সব মিলিয়ে রায়পুর সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা চরমে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো। এবং এই যে রায়পুরে, সেখানে আপনারা সমবায় বোর্ড দখল করেছেন ডোমকলের রায়পুরে, কিন্তু বিরোধীদের অভিযোগ যে কার্যত বিরোধী শূন্য অবস্থায় আপনারা এই বোর্ড দখল করেছেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতেই পারেনি এবং এই যে বোর্ড, এই বোর্ড অবৈধ। দেখুন, রায়পুর আমাদের ডোমকল ব্লকের রায়পুর অঞ্চল, সেই রায়পুর অঞ্চলে যে রায়পুর কৃষি সমবায় সমিতির কিছুদিন আগে, গতকালকে সম্ভবত বোর্ডটা ওখানে গঠন হয়েছে। সম্পূর্ণ সরকারি নিয়ম এবং সরকারি নিয়ম নীতি এবং সমবায় আইনকে মান্যতা দিয়ে আমরা সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বোর্ড গঠন করেছি। বিরোধীরা যে দাবি করছে অবৈধ, সেটা আমরা সম্পূর্ণভাবে নৎসাৎ করি। কেননা সমবায় সমিতির নির্বাচনের সঙ্গে যারা আমাদের বর্তমানে কতিপয় কিছু বিরোধীরা আছে, তারা কিন্তু সাধারণ নির্বাচন বা লোকসভা, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলছে। সমবায় সমিতির নির্বাচনের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। রায়পুর সমবায় সমিতিতে 487 জন ভোটার রয়েছে। 5 তারিখে সমবায় সমিতির পক্ষ থেকে বিগত ভোটে যারা ছিল তাদেরকে নিয়ে সেখানে মিটিং করা হয় এবং এলাকায় মাইকিং করা হয়। সমবায় সমিতির ভোটে তো আর যে কেউ প্রার্থী হতে পারে না। যারা সমবায় সমিতির নিয়ম মাফিক যারা ভোটের সদস্য রয়েছেন, তারাই ভোটার, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ঠিক সেই মতো গত ইংরেজি মাসের 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু সেখানে নোটিফিকেশনে বলা আছে স্পষ্টভাবে যে নমিনেশনটা করতে পারে সেখানকার সমবায় সমিতির ভোটাররা, এবং সেই মতোই কাজ হয়েছে। 9 থেকে 12 তারিখ সেখানে নমিনেশন জমা দেওয়ার তারিখ ছিল। 13 তারিখে স্কুটনি ছিল, 14 তারিখে নমিনেশন প্রত্যাহারের দিন ছিল। সেই মতো 16 তারিখে প্রতীক বিলি বা বন্টন করার একটা তারিখ ছিল। ঠিক সেই মতো 29 তারিখে সেখানে ভোটের নাম ছিল, ভোটার হওয়ার দিন ছিল। সেখানে বিরোধীদের, এখানে তো বিরোধী বা শাসক দল বলে তো কোনো কথা হয় না, যে 487 জন ভোটারের মধ্যে, সদস্যদের মধ্যেই তারা ভোটে দাঁড়াবে
ওই 487 জনই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। সর্বসম্মতিক্রমে 487 জনের মধ্যে আমাদের মনোনীত প্রার্থীরা 8 জনের 9টি আসনের মধ্যে 8টি আসন আমরা প্রার্থী দিয়েছিলাম, সেখানে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি। কিন্তু কংগ্রেসের অভিযোগ যে আপনারা এটাকে এই বোর্ডকে গোপনে এই বোর্ড গঠন করেছেন, বিরোধীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। দেখুন ওরা না না কংগ্রেসের যিনি মানে ব্লক সভাপতি বা কংগ্রেসের যারা অভিযোগটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ এখানে নির্বাচন মানে পঞ্চায়েতে একটা বলা আছে সমবায় সমিতির একটা, সেখানে তো দলগতভাবে কেউ অংশগ্রহণ করে না। সেখানে আপনার 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত নোটিফিকেশনে বলা আছে স্পষ্টভাবে 9 থেকে 12 তারিখ পর্যন্ত 487 জনের মধ্যে যে কেউ সদস্য নমিনেশনের প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করতে পারে। সেখানে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা তো হয়েছে, এখানে তো আপনার লুকিয়ে বা চুরি আমরা কাজটা করিনি। 487 জন ভোটারের মধ্যে মাত্র 8 জন ভোটার তারা অংশগ্রহণ করেছে এবং বিরোধী মনোনীত প্রার্থী তারা দাঁড় করতে পারেনি। বিরোধীরা কেন মনোনয়ন জমা দিতে পারলো না? রাজ্যের নির্বাচনে হারছে। বিরোধীরা কেন মনোনয়ন জমা দিতে পারলো না? দেখুন বিরোধীদের যদি সংগঠন না থাকে, না বিরোধীদের যদি সংগঠনটা না থাকে, আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টি তাহলে এই মুর্শিদাবাদের ডোমকলেও কংগ্রেস বিরোধী দল কংগ্রেসের কোনো সংগঠন নেই আপনি বলছেন? এখন এই মুর্শিদাবাদ একটা সময় কংগ্রেসের গড়, মালদা মুর্শিদাবাদ খাতায় মুর্শিদাবাদ অবশ্যই মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড় ছিল, কিন্তু বর্তমানে তো নেই। আজকে 22 জন আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে বিজেপি নেতা ব্রতিন কান্তি সিংহ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। প্রসেনজিৎ দা, আপনার কাছে আবারও আসবো, পরবর্তীতে আমি ব্রতিন দার কাছে আসবো। ব্রতিন দা, যেখানে এই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডোমকলের রায়পুরে বোর্ড গঠনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের দাবি যে নির্দিষ্ট নিয়ম মেনেই এই সমবায়ে এখানে নির্দিষ্ট নিয়ম মেনেই বোর্ড গঠন করা হয়েছে, ভোট হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নোটিশও জারি করা হয়েছিল বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তারপরেও কোনো বিরোধী প্রার্থী দিতে পারেনি। অ্যাকচুয়ালি গোটা শুধু এই ডোমকল নয়, গোটা মুর্শিদাবাদ জেলাতেই লাস্ট কয়েকটা যে নির্বাচন হয়েছে, বিশেষ করে সমবায় সমিতিগুলোর, সেখানে যেহেতু বিজেপি সেইভাবে কোনোদিন সমবায় নিয়ে কোনোদিন সেখানে সমিতি গড়েনি বা কিছু নয় করেনি, এবং এই সমিতিগুলোর ব্যাপারে বিজেপি সত্যি কথা বলতে এই যে নির্বাচনগুলো হয়েছে এই সূচনাটুকু তাদের কাছে নেই। এবং এই রকম শুধু মানে ডোমকল নয়, কাদির চারিপাশে সারাউন্ডিংসে বা বহরমপুরে বা অন্যান্য জায়গাতে সাব ডিভিশনে যে নির্বাচনগুলো লাস্ট হয়েছে, সেখানে এমনকি যেখানে আমরা সূচনা পেয়েছি সেখানে যখন আমরা ক্যান্ডিডেট দিতে গেছি তখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি এবং জোর করেই একরকম সেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি। এবং এই যে বিশেষ করে এই সমবায়গুলোকে যে করে খাওয়ার জায়গা, বিগত দিনে যেভাবে মানে বামফ্রন্ট করে এসছে সেটাকেই নকল করে তৃণমূলও চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে এটা চলছে। এবং এটা শুধু ডোমকল নয়, এটা লাস্ট অনেকগুলো কান্দি সারাউন্ডিংসে নির্বাচন হয়েছে, সেখানেও আমরা দেখেছি বিভিন্নভাবে মানে প্ররোচনা, বিভিন্ন যাদেরকে ক্যান্ডিডেট করেছে রাত্রিবেলায় তাদেরকে হুমকি দেওয়া বা তাদেরকে নমিনেশন না করতে দেওয়া, কোথাও কোথাও পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে ব্যারিকেড করে রাখা, এটা নতুন ব্যাপার নয়। একই জিনিস বক্তব্য যে আপনারা সমস্ত জায়গাতেই, সেটা সমবায় ব্যাংক হোক কিংবা পুরসভার ভোট হোক, পঞ্চায়েতের ভোট হোক, সব জায়গাতেই আপনারা বিরোধীদেরকে কার্যত মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছেন না, এই হুমকি থেকে শুরু করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে। দেখুন ব্রতিনবাবু রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দলের একজন নেতৃত্ব, বিরোধীদের কাজ বিরোধিতা করা। আজকে তিনি সমবায় সমিতি থেকে সাধারণ নির্বাচনের কথা বলছেন। আপনার লোকসভা নির্বাচনের পর পশ্চিমবাংলায় 11টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, কেন্দ্রীয় ফোর্সের মাধ্যমে তত্ত্বাবধানে ভোট হয়েছে। কয়েকদিন আগে তো কালীগঞ্জে নির্বাচন হলো, সেখানে কেন্দ্রীয় ফোর্সের মাধ্যমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মাধ্যমে সেন্ট্রাল নির্বাচন কমিশনের মাধ্যমে যারা কাজ করবে তাদের সেই গুজরাটের সংস্থাকে দিয়ে ভোট করানো হলো, তার নিট ফল কি 0। আজকে বিজেপি লোকসভা নির্বাচনে যে ভোটটা পেয়েছিল এবারকার উপনির্বাচনে সেই ভোটটাও ধরে রাখতে পারেনি। আর আমি ব্রতিনবাবুকে বলতে চাই যে মুর্শিদাবাদ, তার মানে কি প্রসেনজিৎ দা, তার মানে কি এটা যে আমি যদি ধরেই নি লোকসভাতে আমরা যে রেজাল্ট দেখেছি লোকসভা নির্বাচনে কালের নন্দীগ্রাম বা সারাউন্ডিংস শুভেন্দু অধিকারীর এলাকায় সেখানে সমবায়। ব্রতিন দা প্লিজ,
আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। আমরা তো দেখেছি আমি লোকসভা বলতে নির্বাচনে চাই। যে ফলাফল, হ্যাঁ বিজেপির ফলাফল খারাপ হয়েছে। বিজেপি কেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো এই রাজ্যে খারাপ হয়েছে। একটি আসন পেয়েছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে আরো খারাপ। তার মানে কি এটা দাঁড়ায় যে এক শাসক দল অন্যান্য ভোটগুলোকে, সেখানেও বিরোধীদেরকে আর প্রতিদ্বন্দ্বিতা করার জায়গাটাই দেবে না? কারণ বিরোধীরা লোকসভা বিধানসভা নির্বাচনে কোনো ফলাফল করতে পারেনি, ভালো ফলাফল করতে না পারেনি। না না না, আপনার কথাটা শুনে তাই মনে হচ্ছে। আপনাকে বলি, এটা সমবায় সমিতির নির্বাচনটা হচ্ছে না ঋষিকেশ দা, সমবায় সমিতির নির্বাচনটা একটা স্থানীয় স্তরের ভোট। আজকে মুর্শিদাবাদ জেলায় বা যে রায়পুর অঞ্চল, সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। আজকে লোকসভা নির্বাচনে দেখবেন কিছু সংখ্যক কংগ্রেসের অস্তিত্ব আছে তো। আজকে যে তিনি করে খাওয়ার কথাটা বলছেন, কংগ্রেসে তো বর্তমানে খাতায় কলমে, তো কংগ্রেস তো খাতায় কলমে। মুর্শিদাবাদ জেলায় যারা প্রকৃত কংগ্রেসের কর্মী, যারা গান্ধীবাদে বিশ্বাসী, আজকে তারা তৃণমূল কংগ্রেসটা করে। আজকে 2-4 জন গুটুকায়ক নেতা আপনার কংগ্রেসের কর্মী তো নেই। বিডিও অফিসে যে বিক্ষোভটা দেখাচ্ছিল, আপনি তো দেখতে পাচ্ছেন স্পষ্ট, এখানে 8 থেকে 10 জন মানুষ তার আগে বিডিও অফিসে হল্লা করছে। আজকে আমার কাছে তো প্রমাণ আছে, আজকে কপি আছে। আজকে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিল নমিনেশনের তারিখ, 13 তারিখে ছিল আপনার স্কুটনি, 14 তারিখে নমিনেশন প্রত্যাহারের ডেট ছিল, 16 তারিখে ছিল আপনার যদি বিরোধীরা, আজকে তো কংগ্রেসের ডোমকলে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে টাউন সভাপতি হয়েছে, টাউন সভাপতি অফিসে ঢুকতে দেয় না। আজ নিজেদের মধ্যে 2-10 জন যারা লোক রয়েছে, আজকে মুর্শিদাবাদ জেলায়, সারা জেলাতে আপনারা লক্ষ্য করবেন গোষ্ঠীদ্বন্দ্বে বিপন্ন। আজকে যে ব্রতিনবাবু বলছেন করে খাওয়ার কথা, করে খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে না। লোকসভা বিধানসভা নির্বাচন আসলে আমরা এলাকায় দেখতে পাই কিছু বামপন্থী, কিছু কংগ্রেস ঘরানার ছেলেরা বিজেপির যে ফান্ডের টাকা আসে করে খাওয়ার জন্য বিজেপি করে, আবার পঞ্চায়েত নির্বাচনে, পৌরসভা নির্বাচনে তারা আবার কংগ্রেস সিপিআইএম করে। এই তো মুর্শিদাবাদ জেলায় বিজেপির চরিত্র। আজকে মুর্শিদাবাদ জেলায় বিজেপির কি আছে? আজকে ডোমকল ব্লকে বিজেপি প্রার্থী দিতে পারবে? আজকে একটা অঘোষিত তারা জোট করে প্রতিন্দা মুর্শিদাবাদ জেলাতে বিজেপির সংগঠন নেই, কংগ্রেসের যেটুকু বা আছে সেটা খাতায় কলমে। প্রসেনজিৎদার বক্তব্য, ফলত প্রার্থী তো আপনারা দিতেই পারতেন না, আপনারা যদি সমস্ত বিরোধী দল এক হতেন। আজকে মুর্শিদাবাদ জেলায় বিরোধীরা নমিনেশন করতে হচ্ছে একটা সমবায় সমিতিতে। অথচ কেন মিদনাপুরে, যেখানে আমাদের শুভেন্দু অধিকারী যাই হোক, ওনাদের দল থেকে এসে আজকে যে সংগঠনটা বিজেপি তৈরি করেছেন এবং যেখানে ক্ষমতা দেখাতে পারেন, সেখানে কেন সমবায়গুলো একটার পর এক জিতছে কেন? সেখানে সমবায়গুলো হারছেন কেন? এই উত্তরটা তো পাশাপাশি দিতে হবে। তাহলে আজকে বিজেপিকে মুর্শিদাবাদ জেলায় নমিনেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। সেজন্য আজকে মুর্শিদাবাদ জেলায় আপনারা নিজেদের করে খাওয়ার জায়গাটা তৈরি করার জন্য আপনারা এই জায়গাটা নষ্ট করছেন। সেখানে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন। আজকে কেন কালীগঞ্জের কথা তুলছেন? সেখানে কালীগঞ্জে তামান্নার মতন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে কেন প্রাণ দিতে হচ্ছে? আজকে তামান্নার মতন একটা মেয়েকে কেন প্রাণ দিতে হচ্ছে? আজকে তো সংখ্যালঘু সম্প্রদায় তৈরি করেছেন, তাহলে তামান্নার মতন একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কেন প্রাণ দিতে হচ্ছে? বাচ্চা মেয়েকে, ফুটফুটে বাচ্চা মেয়েকে, এই জবাবটা তো আপনাদেরকে দিতে হবে। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের কেন মৃত্যু হচ্ছে, সেই জবাবটা তো দিতে হবে। কেন হত্যা করা হয়েছিল সেই প্রশ্ন আজকে মুর্শিদাবাদ জেলায় কেন মাননীয় মুখ্যমন্ত্রী এসে কেন বলে যাচ্ছেন যে আজকে ওয়াকআপ নিয়ে যদি কেউ আন্দোলন করে তার থেকে বড় খারাপ আমি প্রতিন্দা আপনার কাছে আসবো। কংগ্রেস বলছে এই বোর্ড অবৈধ। প্রসেনজিৎ দা প্লিজ। কংগ্রেস বলছে, প্রসেনজিৎ দা প্লিজ। প্রতিন্দা, কংগ্রেস বলছে এই বোর্ড অবৈধ, তারা বিডিওকে অভিযোগও জানিয়েছে লিখিতভাবে। আপনারা কি মনে করেন? আপনারাও কি সেই একই মন্তব্য? আপনাদের কি একই ধারণা? এটা ডেফিনেটলি কংগ্রেসের কংগ্রেস আমাদের বিরোধী রাজনৈতিক দল হলেও কংগ্রেস যে বিশেষ করে মুর্শিদাবাদের ক্ষেত্রে যে নমিনেশন না করতে দেওয়া এবং পুলিশ প্রশাসনকে নিয়ে সহযোগিতা করে সেখানে নিজেদের মতন করে সমবায় তৈরি করা হয়, যে উনি ডেটগুলো বলছিলেন একের পর এক ডেট, সেই ডেটগুলোতে সেখানে বিরোধীরা যাতে নমিনেশন না করতে পারে তার জন্য যা ব্যবস্থা করা সেগুলো করেছেন, তার জন্য নমিনেশন দিতে পারেনি। বিজেপির বা কংগ্রেস বা বামফ্রন্টের কারো ক্ষমতা নেই যে সেখানে বিরোধীদের নমিনেশন দেওয়ার? সেই নমিনেশন না দেওয়ার জায়গাটা তো তৈরি করা। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস এদেরকে মৃত্যুবরণ করতে হয়। এবং এই জায়গাতেই প্রশ্ন যে যদি সত্যি বিরোধীদের কয়েকজনকে নমিনেশন করতে দেওয়াই হতো, প্রসেনজিৎ দা প্লিজ, যদি বিরোধীরা কয়েকজন নমিনেশন দিত হয়তো সবাই এই এতগুলো 9টা আসনের মধ্যে 9টা আসনেই হয়তো ক্যান্ডিডেট তারা দিতে পারতো না। যদি কিছু সংখ্যকও দিতে পারতো তাহলে তো আপনাদের জন্য সেটা ভালো হতো, যদি আপনারা জিততেন। যে না, একটা গণতন্ত্র আপনারা
বজায় রাখতে পেরেছেন, তাই নয় কি? সেই কৃতিত্বটা অর্জন করার থেকে আপনারা বঞ্চিত হলেন না? 9 তারিখ থেকে না 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 আজকে মুর্শিদাবাদ জেলার যা আপনি বলবেন প্রসেনদা আসবে, আমি প্রসেনজিতের কাছে প্রশ্ন আরে রেখেছি। বতিন বাবু আপনি একটু থামেন না, আজকে চুপ করেন আপনি। আরে বতিন বাবু আরে আপনারা তো থামতেই জানেন না, কোথায় থামতে হয় সেটা জানেন না, সেই জন্য তো আজকে এই প্রসেনদা প্লিজ, কেন প্রসেনদা প্লিজ কোঅপারেট করুন এতদিন একটু। পর কেন? আজকে 9 তারিখে তো করতে পারতো। আজকে আপনার 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যখন মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল, আজকে আমরা যদি বাধা দিই সেখানে, তাহলে 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে কংগ্রেস তো প্রতিবাদ করতে পারতো, মিছিল করতে পারতো, বিডিও অফিস ঘেরাও করতে পারতো। এতদিন পরে কেন? আজকে বতিন বাবু বড় বড় কথা বলছেন, আজকে তামান্নার কথা বলছেন, আজকে হরগোবিন্দ দাসের কথা বলছেন। আজকে বতিন বাবু বলুন তো, আজকে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের কাজকে উড়িষ্যায় কিভাবে আক্রমণ করা হচ্ছে সে ব্যাপারে বলুন। আজকে তো একজনের গলায় আমি দেখলাম তুলসী কাঠের মালা, যে সনাতন ধর্মের মানুষ, তারপরেও তো অত্যাচার করা হয়েছে। আজকে আমার হরিহরপুর ব্লকের 7 জনকে কেন বাংলাদেশ পাঠানো হয়েছে? আজকে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষকে বলুন। আপনি মুর্শিদাবাদ জেলার বর্তমান যে না, সিচুয়েশন সেটা উড়িষ্যাতে নিয়ে আজকে কি আগে হচ্ছে? কথা বলুন। আর আপনি বলুন মুর্শিদাবাদের ছেলেদেরকে কেন আক্রমণ করা হচ্ছে বাইরে? আর কিছুক্ষণ পর তো দিল্লিতে চলে যাবেন। আপনি আমার কেন আমি বলবো না? আমার জেলার আজকে আজকে যে জায়গায় আপনারা ক্ষমতায় আছেন, শুধু ভারতবর্ষের মাত্র একটি মাত্র রাজ্যে যেখানে ক্ষমতা আসছেন, সেই রাজ্যটাকে গোটা চালাতে পারেন না, আবার গোটা ভারতবর্ষ নিয়ে কথা বলছেন। আগে পশ্চিমবঙ্গটাকে ভালো করে চালান, সেটাই তো চালাতে পারছেন না। আগামী 26শে মানুষ জবাব দেবে। আজকে বুঝতে পারবেন যে না আপনার কাছে শিখবো নাকি? আগে আপনারা ভারতবর্ষকে চালান, অনেক কিছু শিখতে হবে। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যেভাবে গোটা ভারতবর্ষকে যেভাবে চালাচ্ছেন সেটা শিখতে এখন আপনাদের অনেক সময় লাগবে। আগে পশ্চিমবঙ্গটাকে টিকিয়ে রাখবেন কি করে 26শে সেটা চিন্তা করুন, তারপর তো আগামী দিনে গোটা ভারতবর্ষের কথা ভাববেন। আগে বেশি না, আজকে যে আলোচনা হচ্ছে এই মুর্শিদাবাদটা নিয়ে কথা বলুন। আজকে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দ্রদাসের যে মারা গেছে, আপনার রাজ্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটা বলুন। আজকে এই যে বিরোধীরা যে দাবি করছে যে কোথাও নমিনেশন করতে হচ্ছে না, তার জবাব দিন। ব্রতিন্দা, আমার বক্তব্য যে এই যে একের পর এক সমবায় ব্যাংকের নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, সেই নির্বাচনগুলোতে কোথাও তৃণমূল কংগ্রেস জিতেছে, কয়েকটি জায়গাতে আপনারাও জিতেছেন। এই নির্বাচনগুলো 26-এর নির্বাচনে কি কোনো প্রভাব আদৌ ফেলতে পারবে? ব্রতিন্দা শুনতে পেলেন আমার প্রশ্ন? আমি বাইরে গিয়ে বলছি, আজকে যাদেরকে যে সকল সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে এতদিন ভোট ব্যাংক তৈরি করেছে, তারাই বর্তমানে বুঝতে পেরে গেছে। আমার কাছে তো মানে মুসলমান সম্প্রদায়ের কাছে বিশেষ করে আমার একটা বিশেষ প্রশ্ন, যে আজকে বিজেপিকে তো বলে যে হিন্দু ধর্মের দল, হিন্দুর দল, বা একটা কি বলবো ধর্ম নিরপেক্ষ দল নয়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। তা আজকে এই যে জগন্নাথ দেবের প্রসাদ আজকে যারা বিতরণ করছে, কোন সমাজের মানুষকে দিয়ে বিতরণ করছেন? তারা কি তাহলে ধর্মান্তকরণ করে নিলেন? অর্থাৎ তারা কি মুসলিম থেকে হিন্দু হয়ে গেলেন? বা আজকে মমতা ব্যানার্জি বুঝতে পেরে গেছেন যে গোটা পশ্চিমবঙ্গে এখন টিকে থাকতে গেলে শুধু মুসলিম ভোট দিয়ে আর হবে না, হিন্দুরা চটে গেছে। তো হিন্দুদেরকে এখন খুশি করার জন্য মুসলমান সম্প্রদায়কে বিশেষভাবে ব্যবহার করছেন। এইটা বুঝতে পারছেন। আজকে এই যে রাম সবকিছু নকল, এই যে আপনাদের নতুন রাজ্য সভাপতির আমলে এই স্টান্টটা একটু ঘুরে যাচ্ছে বলে মনে হচ্ছে না? চলছে আজকে আপনাদের যে হিন্দু রব, এই নতুন রাজ্য সভাপতির আমল শুরু হওয়াতে আপনাদের স্টান্ট একটু ঘুরে যাচ্ছে না? আজকেই তো শ্রমিক ভট্টাচার্য বললেন যে আমরা চাই দুর্গাপুজোরও বিসর্জন হোক, শান্তিপূর্ণভাবে মহরম হোক, শোভাযাত্রা মহরমের যে তাজিয়া বেরোয় সেটা একই সঙ্গে হোক। এবং কোথাও গিয়ে তাহলে কি বিজেপিও বুঝতে পারছে যে তারা যে এই 30% কম ভোট নিয়ে ময়দানে নামতো, সেটা তাদেরকে সমস্যায় ফেলছে নির্বাচনী বৈতরণী পার হতে গিয়ে? তাই আজকে আজকে তৃণমূল দলটা তো বুঝতে পেরে গেছে যে নির্বাচনী বৈতরণী পেরোতে গেলে আজকে সত্যি কথা বলতে হিন্দুদের সাহায্য নিতে হবে। এই হিন্দুদেরকে যদি সাহায্য নিতে হয়, তাহলে এখন
ওই রাম মন্দিরের উদ্বোধনের সময় যেভাবে প্রসাদ বিলি হয়েছিল, সেই প্রসাদ এখন জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলিয়েছে। সেই প্রসাদ বিলি করতে গিয়ে এই যে ধর্ম নিরপেক্ষতা দেখাতে গিয়ে যে জিনিসটা এখন ব্রতিনদা, একটা বিষয় ভালো লাগলো যে আপনিও মানলেন যে আপনারাও এভাবে প্রসাদ বিলি করেছেন, এটাও শুনতে ভালো লাগলো। প্রসেনজিৎদার কাছে আসবো, আমি যেটা জানতে চাইছিলাম যে এই প্রসাদ তো নির্দিষ্ট নিয়ম মেনে, এবং প্রত্যেকটা আজকে সরকারি অর্থ দিয়ে রাম মন্দির তৈরি হয়নি, সেখানে গোটা ভারতবর্ষের সমস্ত কে কোথা দিয়ে কিভাবে মন্দির কোথায় তৈরি করেছে এটা সবটা ওপেন। হ্যাঁ, হতে পারে যে অন্য ভাবে একটা ট্রাস্টি তৈরি করে তারপরে হয়েছে, কিন্তু কোথা দিয়ে হয়েছে এটা সবটাই পরিষ্কার, সিক্রেট নেই কিছু। আমি প্রসেনজিৎদা আপনার কাছে আসবো, যে আমি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাব না, যেহেতু আমার অনুষ্ঠানের পরিসর খুবই কম। আমি প্রসেনজিৎদা আপনার কাছে আসবো, কোথাও গিয়ে কি এই যে সমবায় নির্বাচনগুলো, সমবায় ব্যাংকের নির্বাচনগুলো 26-এর নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? ভালো মন্দ যাই হোক না কেন। দেখুন, 26-এর যে বিধানসভার যে নির্বাচন রয়েছে 26 সালে, আজকে বতিন বাবুর ওই স্টুডিওতে আপনাদের সামনে বলার কিন্তু সাহস নেই যে তার দল ক্ষমতায় আসবে। আর আমি চ্যালেঞ্জ করে বলছি 2026 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপি 30-এর কোটা পার হতে পারবে না, আপনাকে বলে দিলাম, বতিন বাবু লিখে নেক। আজকে পশ্চিমবাংলায় যদি আগামী কালকেই নির্বাচন হয় 230-এরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল মানুষের নির্বাচনের পর আবার আমি সেটা কি তাহলে এই যে অভিযোগ সমবায় ব্যাংকগুলোতে নির্বাচনের যে ধারা, সেই ধারা মেনে 230 আসন পাবে তৃণমূল? আপনি আসতে পারবেন তো 26-এর নির্বাচনের পর? আপনি এখানে আসতে পারবেন তো? ব্রতিনদা প্লিজ, আপনারা দুজনেই আমার থেকে অনেকটা দূরে বসে আছেন, উনি হয়তো প্রশ্নটা শুনতে পারবেন না। ব্রতিনদা প্লিজ, ব্রতিনদা আমি প্রসেনজিৎদাকে প্রশ্ন রাখছি। প্রসেনজিৎদা, এই যে সমবায় ব্যাংকগুলোতে যে নির্বাচন যে ধারায় হচ্ছে, আপনাদের বিরুদ্ধে যা অভিযোগ, সেই ধারায় কি 26-এর নির্বাচন হবে? তারপর আপনি সিট বিচার করবেন। আজকে চ্যানেলে বসে বাজার গরম করলে হবে না। আপনাদের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী, সেখানে হেরে তো আবার মুখ্যমন্ত্রী জিততে হয়েছিল। 26-এ মুখ্যমন্ত্রী হওয়ার আগে জিততে পারবেন কিনা সেটা আগে দেখুন। আপনি যে হারার কথা বলছেন, আপনার দলের বড় বড় নেতা হেরেছে, আপনার বড় বড় নেতা হেরেছে। আপনার নির্বাচনে মমতা ব্যানার্জি আবার জিততে পারবেন তো লোকসভায় দমদমে হেরেছে। তারপর মুখ্যমন্ত্রী কি বলছেন আপনি? আপনার দলের রাজ্য সভাপতি জিততে পারেনি কোনোদিন। 2021-এ তো শুভেন্দু অধিকারীর কাছে রাজ্য সভাপতি নির্বাচন জিততে পারেনি বসিরহাট উত্তর নির্বাচন ছাড়া। হেরো একজন এমএলএ কে তো আবার মুখ্যমন্ত্রী করতে হয়েছিল। বললাম তো, আপনার নেতাকে আপনার চ্যালেঞ্জ করছি, হেরো একজন আপনার নেতাকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, বললাম তো আপনি 26-এর পর এই স্টুডিওতে মুখ দেখাতে পারবেন তো? আপনার এই দলটা থাকবে তো? সেইটা আপনি আগে ঠিক করুন। আপনার শুভেন্দুকে আপনি মুখ দেখাতে পারবেন তো? 26-এর নির্বাচনে আপনার এই দলটা থাকবে তো? বিজেপি রাজ্য থাকবে তো? আপনি এই স্টুডিওতে আসতে পারবেন কিনা 26-এর পর সেটা আপনি আগে ঠিক করুন, তারপর আপনি আবার কথা বলবেন। আপনি স্টুডিওতে আপনি ভাবেন আপনি পারবেন কি? এই চ্যালেঞ্জটা আপনি দেখুন। আমার দল থাকবে গোটা ভারত, আমার দল এখন গোটা ভারতবর্ষকে চ্যালেঞ্জ করলাম, এবং যে সুশাসন প্রতিষ্ঠা করছে আগামী 50 বছর থাকবে। কিন্তু আপনার দল পশ্চিমবঙ্গে আগামী দিনে থাকবে কিনা সেটা আপনি আগে জায়গা নেই। আগামী দিনে আপনার দল পশ্চিমবঙ্গে শুধুমাত্র থাকবে কিনা সেটা আপনি ঠিক করুন। বলা হয়েছে ব্রতিনদা এবং প্রসেনজিৎদা, প্লিজ একটু দুজনেই থামেন, দুজনে যদি থামেন, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে। প্রসেনজিৎদা এবং ব্রতিনদা দুজনকেই বলবো একটু থামতে, একটু থামুন প্লিজ। প্রসেনজিৎদা প্লিজ, প্রসেনজিৎদা আমি শুভেন্দু বাবুকে বলুন মুর্শিদাবাদ কোন আসনে নির্বাচন করবে? প্রসেনজিৎদা প্লিজ, প্রসেনজিৎদা আমি বলছিলাম যে এই যে সমবায় ব্যাংকগুলোর যে নির্বাচন হচ্ছে, যে অভিযোগ, সেই ধারাতেই কি 26-এর নির্বাচন হবে? তাই কি আপনারা এতটা কনফিডেন্ট? 26-এর নির্বাচন তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে মধ্য দিয়ে হবে, কেন্দ্রীয় ফোর্স থাকবে। আজকে কেন্দ্রীয় ফোর্স থাকবে তো। আজকে যখন বিধানসভা নির্বাচন হবে তখন তো রাজ্য পুলিশ দিয়ে ভোট হয় না। আজকে বতিন বাবুদের সরকারের বলে দেয়া আপনার নির্বাচন কমিশনের পুলিশ আছে, পুলিশ অবজারভার থাকে, গুজরাট থেকে অফিসার আছে, বিহার থেকে অফিসার আছে, আজকে তাদের নিয়ন্ত্রণে তো নির্বাচন হয়। আজকে উপনির্বাচন গুলো দেখতে তো পেলাম, আজকে সেখানে রাজ্য পুলিশের তো কোনো ভূমিকা থাকে না। আপনার কাছে আসবো, যে কথা প্রসেনজিৎদা বলছেন এটা তো ঠিক। আমরা এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, যে তার আগেও যদি দেখি,
নির্বাচন যে হচ্ছে এই নির্বাচনগুলো তো জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা নির্বাচন করে। ব্রতিন্দা প্লিজ হবে না, প্লিজ প্রশ্নটা শুনুন না। 2026-এর নির্বাচন হবে না। ব্রতিন্দা প্লিজ প্রশ্নটা শুনুন না। তো এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। এই লোকসভা নির্বাচনও যে হলো 24-এ, মাত্র 1 বছর আগেই, বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীরে সীমান্তেও এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে না। এ রাজ্যে নির্বাচন হলো, কয়েক দফায় নির্বাচন হচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী, তারপরও আপনাদের আসন কমে গেল। তাহলে কি আপনারা যে গত কয়েক বছর ধরে দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, এই সমস্ত অভিযোগগুলো কোথাও গিয়ে মানুষের মনে দাগ কাটছে না? মানুষ তো ভোট দিচ্ছে তৃণমূলকে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যে আমাদের যে সত্যি কথা বলতে যে সাংগঠনিক যে মানে ভোট পরিচালনা করতে গেলে যে জায়গাটা দরকার, সেই জায়গাটা আমরা বিগত দিন থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আগামী দিনে সেই শিক্ষা যা পেয়েছি সেটা আগামী দিনে কিভাবে সেটা কাজে লাগানো যায়। আগামী দিনে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ছিল, যেটা আপনারা এখন মনে করছেন যে সেটা মেরামত করতে পেরেছেন। তা অবশ্যই ছিল, অবশ্যই ছিল, সেটাকে আমরা অনেকটা রিপেয়ার করেছি এবং আগামী দিনে দল এবং আগামী দিনে দল এবং সেই সুযোগটা তৃণমূল নিয়েছে এবং সেটাকে ভোটার নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বা এই সিটগুলো পেয়েছে এবং আগামী দিনে দল সেই জায়গাটা রেকটিফাই করে নিশ্চয়ই সেইভাবে নির্বাচনী রণক্ষেত্রে নামবে এবং আগামী 26-এর জয় নিশ্চিত, এটা কেউ আটকাতে পারবে না। এবং মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, এটা বিজেপি সিদ্ধান্ত নেয়। এটা কি করে বুঝতে পারছেন আপনারা? সমীক্ষা করেছেন এবং ধর্ম এবং ডেফিনেটলি আমরা ঘুরছি, নিশ্চয়ই মানুষের সেই সারাটা পাচ্ছি, নাহলে এত আমি বলছি কোন এতটা কনফিডেন্টলি বলতে পারছেন কি করে? কোন সমীক্ষা? বিজেপির সমীক্ষা তো কেন্দ্রীয় নেতৃত্বই পাত্তা দেয় না, রাজ্যের নেতারাই তো পাত্তা দেয় না। রাজ্যের নেতাদের যে সমীক্ষা হয় বিজেপি, সেগুলো এত দুর্নীতি নিয়ে যদি কনফিডেন্টলি বলে যে আগামী দিনে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে, তো দাদা প্রতিদিনটা একের পর এক নির্বাচন হচ্ছে। দেখুন প্রতিদিনটা একটু ফ্ল্যাশব্যাকে চলে যান, প্রতিদিনটা একটু যদি পেছনের দিকে যান, প্রতিদিনটা একটু পেছনের দিকে যান যদি, প্রতিদিনটা প্লিজ। প্রতিদিনটা আপনি যদি দেখেন, আমরা আজ থেকে কয়েক বছর আগে একই বছরে দেখেছি যে মদন মিত্র সহ একের পর এক নেতারা জেলে যাচ্ছেন, কেউ বেরিয়ে চলে এসছেন। পার্থ চট্টোপাধ্যায়ের মতন নেতা, তিনি এখনো জেলে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। বেশ কয়েকজন গিয়েছিলেন, কয়েকজন বেরিয়ে এসছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। সারদা, নারদ, তারপরে আপনারা বলেছেন কয়লা, গরু পাচার, বিভিন্ন দুর্নীতি ইস্যু, কিন্তু নির্বাচন তো জিতেছে তৃণমূল। ভুরি কেন্দ্রীয় বাহিনী এসছে, জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে, ভোট পেয়ে গেছে তৃণমূল। একটা তদন্তের তাহলে কি এই সমবায় ব্যাংকগুলোর মডেলে ভোট হয়েছে? প্রত্যেকটা কেসের তার নির্দিষ্ট নিয়মে চলে, সেই নিয়মেই চলছে। যারা জামিন পাওয়া তারা জামিনে মুক্ত আছেন, তার মানে এই নয় তারা নির্দোষ। আগামী দিনে প্রমাণ করবে তারা কোন কেলেঙ্কারিগুলো কিভাবে যুক্ত। মানুষ তো এটা জানতে চাইছে ব্রতিনদা, যে এটা কবে হবে, এই দোষী সাব্যস্তটা কবে হবে, হাউ লং? আমাদের পূর্ণ আস্থা আছে। তাহলে কি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আরো যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তারা ফেলিওর? যুক্ত তারা কি ফেলিওর? না, তদন্তগুলো কি স্টপ হয়ে গেছে? না কোনো তদন্তের ফাইসালা হয়ে গেছে বা কোনো তদন্তের লাস্ট ভার্ডিক্ট পড়ে গেছে? সব তদন্তগুলি এখনো বিচারাধীন রয়েছে এবং সব তদন্তগুলোই চলছে, যেগুলো নির্দিষ্ট সময়ে হবে। কে কোথায় যাবে, তৃণমূল পার্টি অফিসে যাবে, সেটা পরে বুঝতে পারবেন। আজকে শুভেন্দু অধিকারীর ব্যাপারে কতটুকু তদন্ত এগোলো? শুভেন্দু দলে চলে গেলেই তো আবার তদন্ত বন্ধ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী কেস করুন না, কেস করুন না, এখনো বন্ধ। পশ্চিমবাংলায় নির্বাচন আসলে যে সিবিআই ইডি বিরোধীদের বাড়ি বাড়ি যাবে, এটা একটা নিয়ম। এটাই তো আজকে সিবিআই ইডিকে অপব্যবহার করছে বিজেপি। শুভেন্দু, আরে তার জন্য তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব আছে। সিবিআই কে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে।
আরে আজকে তো আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, তারপর তো ব্যবহার আজকে এখন হাইকোর্ট তো সুপ্রিম কেস কোর্টের কথা করতে বলবেন না। শুভেন্দু অধিকারী যে দুর্নীতি আরে করেছে তার আপনারাই একটা তো কেস বলেছিলেন করুন। ভাগ শুভেন্দু ভাগ, সেই কেস করার তো আজকে আমাদের শুভেন্দুকে ক্ষমতা নেই, পাশে সেই বসিয়ে সাহস বুকে নেই। জড়িয়ে ধরে অমিত শাহ মিটিং আবার করছেন। শুভেন্দু অধিকারী কথা আজকে বলেন। কি হলো? যে শুভেন্দু অধিকারী না, না, মমতা আপনাদের ব্যানার্জিকে হারিয়ে দেয়, কেন্দ্রীয় নেতারা সেই এসে শুভেন্দু বলেছিল তো অধিকারী ধর্মতলায় সম্পর্কে ভাগ বলার শুভেন্দু কোনো ভাগ। সাহস কি নেই, হলো, কি অধিকারই এমন নেই। ঘটলো যে শুভেন্দু অধিকারী আপনার মানুষ বুঝিয়ে দিয়েছে যে যুধিষ্ঠির হয়ে গেল মানুষ আপনাদের বুঝিয়ে কাছে। দিয়েছে মমতা সেটা ব্যানার্জি বলুন। আর শুভেন্দু আপনারা অধিকারীর ভাবছেন মধ্যে কে তৃণমূল বড়? কংগ্রেসের সেটা কিছু আপনাদের উচ্ছিষ্ট নেতাদেরকে আপনাদের নিয়ে মানুষ আপনারা ভাবছেন এখানে বাংলার ক্ষমতায় নন্দীগ্রামের আসবেন, মানুষ আপনারা সেই বুঝিয়ে স্বপ্ন দিচ্ছে আপনাদের শুভেন্দু অধিকারী স্বপ্নই বড় থেকে না যাবেন। মমতা ব্যানার্জি বড়। তৃণমূল কংগ্রেসের মমতা উচ্ছিষ্ট ব্যানার্জিকে বলুন শুভেন্দু বিজেপি অধিকারী কোনো এত ক্ষমতায় দুর্নীতি আসবে আছে, না। কেস করতে বলুন। এখনো পর্যন্ত ঠিক একটাও আছে, কেস করতে আপনারা পারেননি। তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছিষ্ট নেতাদেরকে পর্যন্ত দলে একটাও নিয়ে কেস করতে পারেননি। ভাবছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসবেন। আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতবার বললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা যত দলটাই তো তৈরি উচ্ছিষ্ট নিয়ে কংগ্রেস বামফ্রন্ট এ দল ও দল সে দলের উচ্ছিষ্ট নিয়েই তো এই তৃণমূল দলটা আরে তৈরি। আপনার দলটা আরে তো উচ্ছিষ্ট তৃণমূল নিয়ে দলটাই তৈরি। তো উচ্ছিষ্ট আরে নিয়ে। আপনার আজকে দলের গোটা ইতিহাসটা ভারত দেখুন বেশ, না। দেখা যাক আপনি 26-এর বলেন নির্বাচন BJP যত এগিয়ে আসবে সামনে আমার মনে আসবে। হয় রাজনৈতিক তরজা আরো বাড়বে বিভিন্ন ইস্যুতেই। ব্রতিন দা এবং প্রসেনজিৎ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।